প্রায় টুনির কথা শুনতে পাই। তুমি বিশ্বাস করছো না? সেদিন কি হয়েছে জানো? ছাদে হাঁটছিলাম, হঠাৎ শুনি কি যেন সিঁড়ি বেয়ে আসছে। আমি আমি স্পষ্ট দেখলাম। তুমি একজন ভালো ডাক্তার দেখাও। আল্লাহ নারী জাতিরে দুইটা জিনিস দেয় নাই, নাম্বার 1 বুদ্ধি, আর নাম্বার 2 হইতেছে, না না হাসির কথা না, হাসির কথা না। এই দেখেন আমার ওয়াইফের কারবারটা দেখেন। আমি চিঠি দিলাম যে আমি আসতেছি, আর সে কিনা মামার বাড়ি চলে গেল। হয়তো কোনো কাজ ছিল। কাজ ছিল? কি কাজ? স্বামী আসতেছে, এর চেয়ে বড় কাজ আছে নাকি? হ্যাঁ, আমি যদি মা একটা চাকরির চেষ্টা করি, আপনার কোনো আপত্তি নেই তো? আপত্তি করবো কেন মা? সংসার যদি ভাঙন ধরে, তাকে তো ঠিক করার দায়িত্ব মেয়েদের। আপনার সব কথা আমি আপনার স্ত্রীর কাছে শুনেছি। কি শুনেছেন? আপনি প্রায় আপনার মেয়ের কণ্ঠস্বর শুনতে পান। শুনতে পাই না? আপনি ভুল শুনেছেন। রফিক, এসো এসো, বসো। ইলেকট্রিসিটি চলে গেছে। মনসুর, মনসুর, আরো মোমবাতি দাও। না, মোমবাতি লাগবে না, অন্ধকারটাই বেশ ভালো লাগছে। আপনি ডেকেছিলেন কেন? আমি একটা উইল করেছি রফিক, তোমাকে সে সম্পর্কে বলতে চাই। নীলগঞ্জের প্রজেক্টে একটা বড় রকম সাহায্য করবো ভেবেছিলাম, কিন্তু তোমার কবির মাও সেটা নিলেন না। উনি তো আর নেই। এখন বোধহয় টাকাটা দেয়া যায়, চায় না? তোমাদের আমি বিশেষ কিছু দিচ্ছি না, তবে এই বাড়িটা দিয়ে যাচ্ছি। আমি বড় নিঃসঙ্গ মানুষ রফিক, একা একা থাকতে পারছি না। বয়স হয়েছে, মনটাও দুর্বল হয়েছে। না, চা খাও। রফিক, রফিক, আমি খুব খুশি হব যদি তুমি শারমিনকে নিয়ে এখানে এসে থাকো, আর আমার জীবনের শেষ কটা দিন আমাকে তোমাদের সঙ্গে থাকতে দাও। আপনি তো ভাইয়ার অবস্থা জানেন, এত বড় একটা ক্রাইসিস, এই অবস্থায় মধ্যে ছেড়ে আসে কি করে? ফেলে আসার দরকার কি? ওদের সবাইকে নিয়ে এসে থাকো, প্রকাণ্ড বাড়ি। ওরা আসবে না। আসবে না? না, আসলে আমরা সবাই বোধহয় কিছুটা অহংকারী। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু না না, ঠিক আছে ঠিক আছে, এই পরিস্থিতি তো ওদেরকে ছেড়ে আসার কোনো প্রশ্নই ওঠে না। এবার তাহলে আমি উঠি। রফিক, young man, I like you. আপনি আমাকে চিনতে পারছেন? মাই গড, চিনব? আমি একটু বড় সাহেবের ঠিকানার জন্য এসেছিলাম। উনি কি এখনো চিটাগাং? না না, উনি তো অনেকদিন থেকে এই ব্রাঞ্চে। আমি বড় সাহেবের সঙ্গে দেখা করব। আসি।
আসসালামু আলাইকুম। আমি স্যার নীলুফার, এসো। বসো। কেমন আছো? জি ভালো। আমি তোমার মেয়েটির কথা জানি। তোমার কষ্টের কিছুটা ভাগ আমি নিতে পারলে খুশি হতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। কারো ব্যক্তিগত দুঃখের ভাগ অন্য কেউ নিতে পারে না। নীলু, আমি কি আর কিছু করতে পারি তোমার জন্য? পারেন স্যার। বলো। I shall definitely do that. আপনারা এসেছেন শওকতের খবর জানতে। শওকতকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হয়তো ভালো হয়ে যাবে, হয়তো ভালো হবে না, কিন্তু সেটা বড় কথা নয়। যেটা জরুরি ব্যাপার সেটা কি আপনারা একবার চিন্তা করেছেন? কেন শওকতের আজ এই অবস্থা? আপনাদের মাস্টার সাহেব একজন ঋষি ছিলেন। তিনি আপনাদের নীলগঞ্জকে সুখী নীলগঞ্জ বানাবার চেষ্টা করেছেন, কিন্তু তিনি নীলগঞ্জ কেন দুঃখী নীলগঞ্জ হয়ে গেল সেটা তিনি বোঝেননি, বোঝবার চেষ্টাও করেননি। কিন্তু আপনাদের সেটা বুঝতে হবে, বুঝতে হবে। এটা একটা স্বাধীন দেশ। স্বাধীন দেশের মানুষ হিসেবে আমাদের দুবেলা ভাত খাওয়ার অধিকার আছে না নাই? আছে। তাহলে কেন আমরা ভাত খেতে পারছি না? অসুবিধাটা কোনখানে? পৃথিবীতে সব মানুষ একরকম, তাহলে কেন মানুষরা আলাদা হয়ে যায়? কেন একদল মানুষ খেতে পায়, একদল মানুষ খেতে পায় না? বলুন, আপনারা বলুন। আমরা কিচ্ছু জানি না, আপনি আমরারে কোন। এই যে আপনারা এতগুলো মানুষ এখানে আছেন, তাতে বেশিরভাগ মানুষেরই জমি জমা নাই। কিন্তু কেন নাই বলুন? কেন নাই? অভাব ভাইজান, অভাব। আমাদের কেন? কেন আপনাদের অভাব? আমার প্রজেক্টের নাম দুঃখী নীলগঞ্জ। আমি আপনাদের বোঝাবো, আমি আপনাদের বোঝাবার চেষ্টা করব যে আজ কেন নীলগঞ্জ দুঃখী। বলেন বলেন ভাইজান। তার আগে আমি আপনাদের একটা কবিতা শোনাই। আমার একজন খুব প্রিয় মানুষ কবিতাটি লিখেছেন, শোনাই। হ্যাঁ, শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সব গেছে ঋণে। বাবু কহিলেন, বুঝেছ উপেন, ও জমি লইব কিনে। আমি কহিলাম, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো। বাহ বাহ বাহ, সুন্দর করে কইছে। চেয়ারম্যান, বলো। আজ বাইরে অনেক জ্যোৎস্না, সেটা কি তুমি জানো? এসো পড়ি। তুমি কি যে পাগলামো করো না, ভীষণ লজ্জা লাগে। এসো ভাবি, এসো। ঠিক আছে, তোমরা গল্প করো। না না, হ্যাঁ এসো ভাবি। আজকের রাতটা আমাদের জীবনে বিশেষ একটা রাত। আমার মনে আছে। ভাবি, তোমার মনে আছে 2 বছর আগে এমনি এক রাতে তুমি অদ্ভুত সুন্দর একটা গান গেয়েছিলে? জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। গান শুনতে শুনতে গভীর আনন্দে বারবার আমার চোখ ভিজে আসছিল, আর মনে হয়েছিল আমরা কত সুখী, তাই না? তা হয়তো ছিলাম,
ভাবি চলো না আমরা সবাই মিলে একটু ছাদে গিয়ে বসি। বসবে? চলো যাই। তুমি যাও, শাহানাদের ডেকে নিয়ে এসো। ভাবি, আমার একটা কথা লাগবে। আজ কোনো কথা না রফিক, এসো চুপচাপ জ্যোৎস্না দেখি। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। যাবো না
তার নিজস্ব গতিতে। এইসব দিন রাত্রির পরিবারে আনন্দ বেদনার কত কাব্যই না রচিত হয়। এত ক্ষুদ্র যন্ত্র হতে এত শব্দ হয় দেখিয়া জগতের লাগে পরম বিস্ময়। তুমি ওকে পানিটা একটু খাওয়াতে পারবে? আমি বাবার ঘরে যাবো একটু। নাও। পারবো না কেন? এটা এমন কোনো টেকনিক্যাল জব নয়। দাও। কি করছো? শিশু পালন এসো ভাবি, দেখে যাও ওকে খাওয়ানোর কায়দাটা দেখে যাও। আহা, ও তো খেতে চাচ্ছে না, শুধু শুধু বিরক্ত করছো কেন? ও, আচ্ছা, ঠিক আছে। তারপর কেমন লাগছে নতুন জীবন? ভাবি, রাতের ঘুম একদম মাটি, সারা রাত কান্নাকাটি করে, কোলে নিয়ে খালি হাঁটাহাঁটি করতে হয়। আমি কিছু খাবো না মা। এই দইটুকু খান, ভালো লাগবে বাবা। ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও খান। আপনি বাবা সারাদিন কেন ঘরে বসে থাকেন? মাঝে মধ্যে একটু বাইরে টাইরে গেলে তো পারেন। কোথায় যাব? শাহানাদের বাসায় যাবেন, নীলগঞ্জেও যেতে পারেন। আর তাছাড়া আমার বাবা তো নানান জায়গায় যান, ওনার সঙ্গে যেতে পারেন। হ্যাঁ, তা অবশ্যই পারি। আপনি একটু খান বাবা। না মা, আমি এখন খাবো না, তুমি নিয়ে যাও। আপনি বাবা শুয়ে পড়ুন, আমি বরঞ্চ বাতিটা নিভে দিয়ে যাই। আর সিগারেট খাবেন বাবা? এনে দেবো? না, লাগবে না মা। আমি চললাম। দাঁড়াও না, আমিও তো যাচ্ছি। না, তোমার দেরি হবে। আমি গাড়িতে তোমাকে অফিসে নামিয়ে দেবো, দেরি হবে না। আশা ও আনন্দের চেয়ে অপরূপ দিন, তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রজনী। আশা, আনন্দ, দুঃখ, বেদনা নিয়েই আমাদের এইসব দিন রাত্রে।